রাংটিয়া গারো পাহাড়ের ঢালে এক অপার সৌন্দর্যে ভরা গ্রামীণ জনপদ। এই জনপদে বাস করে প্রকৃতি পূজারী কোচ আদিবাসীরা। যদিও বর্তমানে এখানে বাঙালি মুসলমানদেরও আগমন ঘটেছে কোচেদেরও ধর্মচ্যুতি। তবুও গ্রামীণ প্রকৃতির মাঝে আজও তাদের জীবন সহজ ও নান্দনিক। তাদের বাড়িঘরে রয়েছে শিল্পের ছোঁয়া, পোশাক, ভাষা এবং সংস্কৃতি আজও এখানে বৈচিত্র্যময়। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা দেখব রাংটিয়া সীমান্তে কোচেদের জীবন বৈচিত্র্য। জানতে চেষ্টা করব তাদের আদি ধর্ম এবং তার বিবর্তিত রূপটিও। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া পাহাড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তারা হচ্ছেন কোচ আদিবাসী। বিশেষ করে এই যে রাংটিয়া বলে যে জায়গাটা রয়েছে, এখানে গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা মূলত ঘুরে ঘুরে আপনাদেরকে এই রাংটিয়া গ্রামটিকে দেখানোর চেষ্টা করব এখানকার মানুষের জীবন বৈচিত্র্য, বিশেষ করে কোচেদের এবং তাদের সংস্কৃতি, কালচার, আর এখন এই সময়ে তাদের যে কর্মমুখর দৈনন্দিন জীবন সেটা। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় বন্ধুরা, এই যে এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আপনার রাংটিয়ার একটি মাঝার, একদম সীমান্তবর্তী অঞ্চল। এখান থেকে আমার পেছনে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন অনেক গজারি বাগান রয়েছে। তো এই মাঝারটা মূলত আপনাদেরকে দেখাতে আসার একটা কারণ হচ্ছে এই মাঝারের ভেতরে এমন একটি অদ্ভুত গাছ রয়েছে যে গাছটা মোটা দাগে আপনার শেকড় কোথায় যে তার মূল এটা খুঁজে পাওয়া যায় না, খুবই অদ্ভুত। চতুর্দিক থেকে ছড়ানো রয়েছে তার শেকড়। এই যে অদ্ভুত যে গাছটা দর্শক, এই গাছটাই মূলত এখানকার যে মাঝারটা রয়েছে সেই মাঝারটাকে মাতৃ স্নেহে বলা যেতে পারে জড়িয়ে রেখেছে। এইগুলোই হলো আমাদের প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়। আমরা এটাকে ঠিক এর যে রহস্যটা কি সেটাকে উদ্ধার করতে ব্যর্থ হই। তো এই যে দেখুন, বিস্ময়কর ব্যাপার। এখান থেকেও কিন্তু এই গাছের শেকড় দেখুন কিভাবে জড়িয়েছে, চতুর্দিক থেকে একদম ঘিরে রেখেছে এই গাছটা। ঠিক আছে, তো আর এর পেছনে এই যে এখানে হলো আপনার মাঝারটা। আরেকটা কথা দর্শক বলি, এই যে মাঝারটা রয়েছে এখানে কিন্তু আরেকটা অদ্ভুত কুয়াও রয়েছে, যে কুয়ার ভেতরে আপনার পানি রয়েছে ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু সেই পানিটা ব্যবহার করে না এবং ওই কুয়া অনেক দিন ধরেই পতিত পড়ে রয়েছে, কিন্তু এখানে যারা থাকে রক্ষণাবেক্ষণ করে তারা সেটাকে সংরক্ষণ করে রাখে। আরেকটা কথা, এখানে যে এই যে আপনার গাছটা রয়েছে এই গাছেরই আবার শেকড় আপনার, আমরা যদি এখান থেকে যাই ওই কুয়ার দিকে যাই তখন কিন্তু দেখতে পাবেন যে সেই শেকড় কিন্তু আবার এখান থেকেও বেরিয়েছে। কত রহস্যজনক জায়গাটা দেখুন। এই যে ওই একই গাছের কিন্তু শেকড় এখানেও রয়েছে, এই যে দেখুন অদ্ভুতভাবে। শুধু এটা না, এখান থেকে গিয়ে ওই যে ওই দিকেও রয়েছে এবং এই যে দেখুন, এই যে এটা কিন্তু সত্যি রহস্যজনক। পুরো জায়গাটাকে জুড়ে ঘিরে রেখেছে এই একটা মাত্র গাছ। আর এখান থেকে আমার সামনে আপনাদেরকে যে কুয়াটার কথা বলেছি সেই কুয়াটা আপনাদেরকে একটু দেখিয়ে আসি। এই যে এটা আপনার একটা গভীর কুয়া, ঠিক আছে। এর ভেতরে কি আছে কি না আছে আমার মনে হয় না অন্ধকারে কিছু দেখানো যাবে, কিন্তু কালো পানি রয়েছে দেখুন। এই যে আচ্ছা, এই যে গাছটা এই যে আপনার চতুর্দিক থেকে রয়েছে মাঝারের, এই গাছটা কি হাতি বান্ধা গাছ? এটা আমি পূর্বপুরুষেরা বলেছে, এখানকার যারা আদিবাসী তারা বলছো
বলতো, যেটা হাতিবান্ধা লত। আচ্ছা, এটার গোড়া আমরা এখনো পর্যন্ত এই পাহাড়ের এই জায়গায় পাই নাই, এই মাজারে। আর ওই ওই যে মানে আপনার কুয়াটা রয়েছে, মানে ওই কুয়াটা এটা আমার জানা মতে, আমি আগের খাদেমের কাছ থেকে শুনছি, এখানে যে অলি ছিলেন উনি এই অজু করতেন এই পানিতে। আচ্ছা এটা ওনাদের জমজমের কুয়ার না আপনার আছে, সংযোগ আছে। আচ্ছা এই কুয়ার পানি সকলেই ইচ্ছার উপরে সেবন করা হয়, যার যার নিয়তের উপরে। এই পানি খাইলে অনেকের আশা পূর্ণ হয়। দূর দূরান্তের মানুষ আসে এখানে, আচ্ছা আচ্ছা অনেকেই এই ওই পানি পানিটা নিয়ে যায়। খায় আর জি, কি, হ্যাঁ। পানি নিয়ে যায়, পানি গোসল করে। এই মাঝারে কি মানে আপনার প্রায় সকল ধর্মের মানুষই আসে? জি জি, সকল ধর্মের মানুষ আসে। মানে এই মাঝারের ভেতরে আপনার কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, জি না, কোনো যার ধর্মের বিশ্বাস ভেদাভেদ আছে নেই। সকলেই আসে। সকলেই আসে। প্রিয় দর্শক, এটা হলো আমাদের মাঝারের সংস্কৃতি। মোটা দাগে আপনার যে মাঝারগুলো আমরা দেখি সেখানে কিন্তু মানে কোনো সুনির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মানুষ এখানে আসে না। এখানে আপনার যেমন এই অঞ্চলের আদিবাসীরা আসে, তেমনি মুসলমানরা আসে, এবং আদিবাসী কোচেরাও এখানে তাদের বিভিন্ন ধর্মীয় যে আচার আচরণ মানে আচার রীতিনীতি সেগুলো কিন্তু তারা এখানে এসে পালন করে। আবার কিন্তু মুসলমানরাও বিভিন্ন রকমের উরস, তারপরে আরও প্রভৃতি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু তারা এইখানে উদযাপন করে। এটা হচ্ছে সম্পূর্ণ মানুষের নিজস্ব বিশ্বাসের উপরে। যার যার ভালো লাগে তারা আসে, আর যার যার ভালো লাগে না তারা আসে না। এই যে এই দিক থেকেও মানে আপনার গাছের যে শেকড়, আমি ওই পেছন থেকে আপনাদেরকে দেখাতে চাইছিলাম কিন্তু যেতে পারছিলাম না, কারণ চতুর্দিক থেকে মাজারটা কে ঘিরে রেখেছে এই গাছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যিনি রয়েছেন, যার সাথে আমরা কথা বললাম, তিনি বলল গাছটা পূর্বের তুলনায় সংকীর্ণ হচ্ছে, মানে ধীরে ধীরে তার বিস্তৃতিকে সংক্ষিপ্ত করে আনছে। এবং জানি না সেটা কী কারণে হচ্ছে, তবে আরও নাকি এর বিস্তৃতি অনেক বেশি ছিল পূর্বে। দর্শক, দেখা হলো এখানকার এই মাঝার, এবং জানা হলো এখানকার সংস্কৃতি এবং এখানকার যে প্রচলিত মিথগুলো। মোটা দাগে এটাই জানানোর জন্য আপনাদেরকে আমি এই মাজারটাকে দেখানোর জন্য অনুপ্রাণিত হয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আসলে মিথের প্রয়োজন আছে। আসলে মানুষ যদি গল্প তৈরি না করতে পারে তাহলে কিন্তু মানুষের জীবন ওখানেই সমাপ্ত হয়ে যায়। কারণ মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই সে কিন্তু গল্প তৈরি করতে থাকে। তো তার বাস্তবতা কিংবা তার যে দুর্বোধ্যতা এবং তার যে রহস্যময়তা, সেটা সবসময় আমরা হয়তো উন্মোচন করতে পারি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গল্প তৈরি হতে থাকবে এবং গল্পের প্রয়োজনীয়তাও রয়েছে সবসময় বেঁচে থাকার জন্য। প্রিয় দর্শক, এখান থেকে আপনার রাংটিয়ার যে গ্রাম, সেই গ্রাম কিন্তু শুরু। এই দেখুন, এখানে চতুর্দিক থেকেই ফসল আর এই যে বাড়িঘর। এখানকার যে রাস্তাগুলো মানে আপনার খুবই নান্দনিক, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। মাটির, তবে খুবই গোছানো। আর বাড়ির মানে ভেতরে আমরা ঢুকবো, এই যে বাড়ির যে মাটির ঘর, সেই ঘর কিন্তু এই বাড়ির চারপাশ থেকে মানে রয়েছে আপনার কৃষি ক্ষেত্র। যেমন ধরুন এখানে এই যে লাউ গাছ লাগানো হয়েছে। মানে গ্রামের যে প্রকৃত সৌন্দর্য, গ্রামের যে প্রকৃত রূপ বৈচিত্র্য, সেটা কিন্তু এখানে দেখা যায়। দেখুন, লাউয়ের ডগাটা লক লক করে বেড়ে যাচ্ছে, আর তারপর সেই ধান ক্ষেত। অনেক আপনার ধান কিছু কিছু কাটা পড়েছে, আর এখনও কিছু কিছু আপনার কাটা পড়েনি। আমি যদি এই ভেতরের সাইডটা দেখাই, এখানেও কিন্তু আপনার ওই যে মাসকলাই, তারপরে হচ্ছে গিয়ে ওই যে আদা গাছ, তারপরে হলুদ প্রভৃতি মানে আপনার গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে। এবং আপনার একটা আরেকটা মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সীমান্তবর্তী জনপদে মানে অধিকাংশ জায়গায় আপনারা দেখতে পারবেন যে শিমুল আলু, ওইটাকে আমাদের এখানে বলে শিমুল্লা আলু। মানে মাটির তলায় এক ধরনের আলু হয়, যে আলুটাকে মানে আপনার খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, রান্না ছাড়া কাঁচাও খাওয়া যায়, বিভিন্নভাবে আর কি ওটাকে খাওয়া যায়। তো সেই আলুর চাষাবাদ কিন্তু বিপুল পরিমাণে হয়। সুখ বলা যেতে পারে যে একেবারে প্রথম যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু বাড়িতে আসলে এখন
লোকজন একেবারেই দেখছি না, কিন্তু ঘরবাড়িগুলো মানে খুবই সুন্দর মাটির। এবং যদি আপনাদেরকে দেখাই, দেখুন খুবই অভূতপূর্ব সুন্দর পরিবেশ। ধান কেটে বাড়ির উঠোনে রাখা হয়েছে। এই যে দর্শক, এই বাড়িটাতে ঢোকার পর মানে ঘরগুলো মাটির দেখে তো মানে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এত সুন্দর এইখানকার যে ঘর, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এইখানে আসার পর দেখি সামনে আরও একটা বাড়ি, এবং সেই বাড়িটা মানে একদম ঝা চকচকে মাটির হলেও যে এত নান্দনিক হতে পারে বাড়ি ঘর, যেটা মানে কল্পনাও করা মুশকিল। আর এটাই হচ্ছে গ্রামীণ জনপদে যারা আমাদের এখানকার যে আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের মানে সংস্কৃতি, তাদের প্রকৃত নান্দনিকতা বোধ, তাদের এই বাড়িঘরগুলো দেখলে বোঝা যায়। বাড়িঘরগুলো দেখলে দেখুন এই যে মানে চেনা যায়, অদ্ভুত সুন্দর। মানে পরিবেশটাকে তারা খুবই সুন্দর করে সাজিয়ে রাখে। এই যে এক দাদা দেখা যায় গামছা পরে বসে রয়েছে, দাদাকে চেনা চেনা লাগছে। ভালো আছেন আপনি? মালিক রাখছে ভালো। ভালোই রাখছে না? এটাই আপনার বাসা? জি। ও, আমি তো আরো ভাবছিলাম যে আপনার বাসা বোধহয় অন্য কোথাও। না, এখানে এটাই? হ্যাঁ দাদা, আপনার নামটা ভুলে গেছি, কি যেন নাম আপনার? অনিল। হ্যাঁ, অনিল চন্দ্র কোচ। অনিল চন্দ্র কোচ। প্রিয় বন্ধুরা, এই যে অনিল চন্দ্র কোচ দাদা, সে কিন্তু রীতিমতো আমাদেরকে বসার জন্য চেয়ার দিয়েছে। মানে তারা খুবই আন্তরিক, এবং আমি পূর্ব থেকেই তাকে চিনি। তো তার এইটা যে তার বাড়ি, এটা আমার আসলে ধারণা ছিল না। দাদা, এই যে আপনার এটা রাংটিয়া গ্রাম, জি, রাংটি। আপনারা বলা যেতে পারে একদম শুরুতে রয়েছেন, মানে ভারতের সীমানার পর কাছাকাছি। তো এরপরেও মানে চতুর্দিকে আরো কতটা আপনার বড় রয়েছে এই রাংটিয়া গ্রামটা? এখন বর্তমানে 115 খানা 115টা পরিবার আছে। পরিবার আছে। মানে এটা কি শুধু আপনি কোচেদের কথা বললেন? জি। আর কোচ ছাড়া অন্য আরো না, অন্য এই যে মুসলমানরা আছে। মুসলমানরাও রয়েছে? মুসলমান যে কতখানি এটা আমি তা মানে বলতে পারবো না। মুসলমানদেরটা সম্পর্কে আপনার ধারণা নাই, কিন্তু কোচেদেরটা সম্পর্কে আর কি ধারণা আছে, তাই তো? 115 খানা পরিবার আছে। পরিবার আছে। তো এখানে আপনারা কেমন আছেন দাদা? একটু মালিকে ভালোই চালাইতেছে, ভালোই ভালোই চালাইতেছে না? রাখতেছে। আচ্ছা আচ্ছা। এখন তো মোটামুটি হিন্দুদের যে ধর্ম সেটাই আপনারা পালন জি, করেন। জি। হিন্দুদের যেটা মানে কালী পূজা, মনসা পূজা, সব। লক্ষ্মী পূজা, দুর্গা পূজা জি। প্রভৃতি পূজাগুলো এই করেন। যে মন্দিরে অনুষ্ঠান আপনাদের করতে- আর একটা পূজা ছিল বাস্তু পূজা, এটা করেন না? জি, জি করে করে? করে। ওইটা কোন সময় হয় দাদা? এটা বৈশাখে, বৈশাখ মাসে? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বৈশাখ মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কোচ আদিবাসীরা, তারা তো এখন আপনাদেরকে মানে দেখলেন বললো যে তারা কিন্তু হিন্দু ধর্ম পালন করে, কিন্তু মোটা দাগে হিন্দু ধর্ম পালনের পূর্বে তাদের আরও অনেক ধর্ম ছিল। মানে অনেক ধর্ম বলতে তারা আরও অনেক দেবদেবীর পূজা পার্বণ করত, কিন্তু সেগুলো ধীরে ধীরে কমে এসে এবং এখন বলা যেতে পারে অনেকখানি নেই হয়ে গেছে। কারণ মানে এই যে তারা যে পূর্বে যে পূজা পার্বণগুলো করতো সেগুলোর অধিকাংশই এখন তারা কিন্তু ভুলে গেছে। আপনারা যদি মানে হিন্দু, তারা এখন বলে যে হিন্দু ধর্ম পালন করে, কিন্তু হিন্দু বাড়িতে যদি আপনারা যান সেখানে কিন্তু এরকম এই যে মানে পূজার যে বেদি, এটা কিন্তু দেখতে পাবেন না। তবে আমার জানা মতে মানে কোচেরা পূর্বে আপনার প্রকৃতি পূজা করত, বিশেষ করে মানে আপনার বন দেবতা, এবং তার পাশাপাশি বিশেষ করে তারা এই যে কৃষি মানে যখন নতুন ফসল উঠত, নবান্ন উৎসব, সেটাকে তারা পালন করত, বাস্তুদেবীর পূজা করত, আর তার পাশাপাশি তারা বিহু উৎসব পালন করত। কিন্তু সেটা বাংলাদেশের ভিতরে এখনও প্রচলিত না থাকলেও ভারতের যারা কোচ সম্প্রদায় রয়েছে কিংবা আদিবাসী সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এখনও পর্যন্ত সেইগুলোকে নিয়মিতভাবে মানে লালন পালন করছে, এবং সেই উৎসব উদযাপন কিন্তু তারা এখনও করছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ ওই দিকটাতে ছিলাম, মানে বিশেষ করে কোচপাড়ার এই সাইডের অংশটাতে। তো এখান থেকে আমি লক্ষ্য করছি যে এই যে এইদিকে একটা রাস্তা চলে গেছে, এবং এখান থেকেও মানে কিছু ঘর বাড়ি রয়েছে। তবে এইটা কিন্তু মানে আপনার কোচ মহল্লা শেষ নয়। কোচ মহল্লা এখান থেকে আপনার এর যে পেছন সাইডে সেখানে কিন্তু অনেক বড় পাড়া রয়েছে, কিন্তু এইখান থেকে কি আসলে যাওয়া যায় কি না, এই দিক দিয়ে কোনো রাস্তা আছে কি না ওই মহল্লায় যাওয়ার, সেটা আমার জানা নেই। তো দেখি এদিক থেকে একটু আগিয়ে এখানে যারা রয়েছে তারা আসলেই কোচ কিনা কিংবা অন্য কোনো জাতিগোষ্ঠীর কিনা। কারণ এখানকার যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পেছনের যে বাড়িঘরগুলো ছিল মাটির এবং অনেক সুন্দর, সেরকম না। এখানে আপনার টিনের বাড়িঘর,
এক দিদিকে দেখতে পাচ্ছি দর্শক এখানে। বাড়ির ভেতরে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, সাহস পাচ্ছিলাম না এই বাড়ির ভেতরে ঢুকতে, কিন্তু এখানে এক দিদি হ্যাঁ, সব মন্দিরে গেছে। আজকে কোনো পূজা আছে নাকি দিদি? কার্তিক মাস শেষ, কার্তিক মাসের শেষে এই সময় কি পূজা করেন? কীর্তন। ও কীর্তন, মানে এমনি আপনার ওই মন্দিরে কীর্তন হচ্ছে এখন, শুরু হবে? কীর্তন করলো। ও করলো নাকি শেষ হয়ে গেছে? শেষ। শেষ হয়ে গেছে। ও আচ্ছা, এখন খিচুড়ি খাবো। ও মানে এখন জাস্ট খিচুড়ি খাওয়া দাওয়া হবে। তা আপনি গেলেন না? গেলেন না আমি। দর্শক মানে দিদির কাছে কিন্তু একটা তথ্য পেলাম, তো এই মুহূর্তে আমার মনে হয় যে তাদের মন্দিরে যাওয়া উচিত। সেখানে তারা খাওয়া দাওয়া করছে এবং সেখানে মানে আপনার তারা দীর্ঘ 1 মাস কিন্তু আপনার তাদের যে কীর্তন সেটা করেছে। তবে দর্শক আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এটা যেতে যেতে বলি, ভাই কিন্তু মাঝে মাঝে আমাকে বাধাগ্রস্ত করে দর্শক। সে কিন্তু আমি যেটা বলতে চাই সেটাকে ঘুলিয়ে দেয়। এর জন্য আমার যদি কোনো ভুল হয় তাহলে দায়ী আমি নই, ঠিক আছে? সেটার জন্য দায়ী কিন্তু টোটালটাই মিজান ভাইয়ের। না কথা বাইরে না, চলেন মন্দিরে যাই, কাজ আছে তো দর্শক দর্শকদের দেখাইতে হবে। হ্যাঁ সেটা দেখাবো, কিন্তু আমি আরেকটা কথা আর কি দর্শকদেরকে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে মানে এই যে কোচেরা যারা তাদের নিজস্ব ধর্ম এখন পালন করে না, হিন্দুদের ধর্ম পালন করে, কিন্তু তাদের পূর্বের যে ধর্মের কথাগুলো, এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে অনেক মানুষের কৌতূহল আছে। মিজান ভাই আপনার আছে না, হ্যাঁ, যে তারা অবশ্যই। পূর্বে কি ধর্ম পালন করতো, কিন্তু জিজ্ঞেস করে দেখবেন পাবেন না। না ওইটা তাহলে আমি সেটাই মানে আপনাদেরকে ওই মন্দিরে যেতে যেতে শেয়ার করব, যেটা হচ্ছে মানে বন, পানি, তারপরে বাস্তুদেবতা, এইরকম প্রকৃতি পূজা তারা করত। তো নরনারায়ণ কোচ নামের একজন শাসক ছিল কোচেদের। সেই নরনারায়ণ কোচের শাসন আমলে কোচেরা মূলত হিন্দু ধর্মের 8টা গোত্র আছে, সেই 8টা গোত্রের ভেতরে ক্ষত্রিয় যে গোত্রটা, সেই গোত্রটাকে বেছে নেয় এবং তারপর থেকে তারা হিন্দু ধর্মের যে পূজা পার্বণ আছে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, তারপরে আরও মনসা পূজা প্রভৃতি পূজা করতে শুরু করে এবং পূর্বের যে তাদের ঐতিহ্যটা সেটা কিন্তু তারা আস্তে আস্তে হারিয়ে ফেলতে শুরু করে। তো চলুন এবার মন্দিরের দিকে যাই নাকি? মন্দিরে যাই। তাহলে গাড়ি নিয়ে আসেন। গাড়ি হ্যাঁ, গাড়ি ছাড়া যাবে এই সাইডে নাই? না, ওই সাইডে না, সামনে মন্দির। দর্শক আমরা কিন্তু কোচেদের যে মন্দির এবং তারা যে দীর্ঘ 1 মাস এখানে কীর্তন করেছে এবং উপোস করেছে, তারপরে আজকে এখানে তারা এই যে মানে খিচুড়ি খাওয়ার যে উৎসবটা পালন করছে সেটা দেখার জন্য আসলাম। তো প্রচুর মানুষ রয়েছে, বোধহয় মানে আপনার কীর্তন শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর্বও প্রায় শেষ হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে আমি এসেছি। তবুও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এখানে যারা কোচ রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা এই 1 মাস ধরে আসলে কি মানে উৎসব উদযাপন করলো এবং কি কি তারা মানে আপনার ধর্ম পালন করলো। হ্যাঁ দর্শক, এখনও তাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে কোচেদের। তো এইটা হচ্ছে তাদের মন্দির। তো এখানে মন্দিরের সামনে সম্ভবত একজন পুরোহিতের মতন কেউ রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলি। নমস্কার দাদা, কেমন আছেন? গোবিন্দ যে হালে রাখছি ওই। ও আচ্ছা, শুনলাম আপনারা মোটামুটি 1 মাস ধরে এখানে হ্যাঁ, কীর্তন 1 মাস। করেছেন। এটি কি আপনার রাধা গোবিন্দের হ্যাঁ, কীর্তন ছিল? রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণের, আচ্ছা আচ্ছা। তো মানে পুরো 1 মাস জুড়ে আপনারা সবাই উপোস, মানে উপোস বলতে ওই নিরামিষ ভোজী ছিলেন, তাই না? নিরামিষ। এটা কি আপনার আমাদের যারা হিন্দু ধর্মের রয়েছে তারাও কি এই 1 মাস এভাবেই চলে নাকি? হ্যাঁ, 1 মাস এইভাবেই চলে। এভাবেই চলে, মানে তারাও এটা করে, আর আপনারা যারা কোচ রয়েছেন যারা হিন্দু তারাও মানে এই একই উৎসবটা পালন করে? হ্যাঁ, সবাই করে নাকি আবার সবাই করে। সবাই চেষ্টা করে আর কি? কার্তিক মাসে সবাই করে। সবাই করে, হ্যাঁ। মানে কার্তিক মাসটাতে আপনার এই যে উপোস থাকা, এই উপোস থাকার কারণটা কি? এটা এই যে গোবিন্দর মাস বলে মানে গোবিন্দের মাস বলে আর কি এটাকে আপনার পালন করে, পালন করে। দামোদর মাস পালন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই সময়টায় আর কি মাছ মাংস কিংবা অন্য ধরনের হ্যাঁ, খাবার দাবার আপনাদের জন্য নিষিদ্ধ থাকে, তাই তো? সেটা না। আচ্ছা আচ্ছা দর্শক, আমি তাদের মন্দিরটা আপনাদেরকে দেখাই। এখানে শ্রীকৃষ্ণ, রাধা এবং আরও অন্যান্য যে দেব দেবী রয়েছেন তাদের কিন্তু মূর্তি রয়েছে, আপনারা দেখুন এই যে। তো দাদা কিন্তু আমাকে মূল তথ্যটা দিল, আর তাদের মন্দিরের চারপাশে কিন্তু
খুবই সুন্দর একটা আবহ এবং তাদের যে এখানে মানে অংশগ্রহণ সেটাও কিন্তু মানে খুবই উৎসাহ এবং উদ্দীপনার সাথে তারা লালন পালন করে। আরেকটি কথা দর্শক এখানে এসে আপনার চোখে পড়লো, সেটা হলো এখানকার যে মানে পরিবেশটা, বিশেষ করে যে কোচেরদের যে প্রাচীন যে পোশাক, বিশেষ করে লেফেন, তারা কিন্তু সেটা পরে রয়েছে এখানকার অনেক অনেক নারীরা, এবং এই পোশাকটায় তাদের যে ঐতিহ্যবাহী যে উৎসবটা সেটা কিন্তু খুব দারুণভাবে এখানে ধরা পড়ছে, যেটা কিন্তু আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। দর্শক এখানের এই উৎসবের কারণেই কিন্তু আজকে আমরা যখন প্রথমে গ্রামে গেলাম সেখানে কিন্তু মানে মানুষের অংশগ্রহণ তেমন দেখতে পেলাম। তো দর্শক এখান থেকে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, এর উপাশে আরও একটা মানে আপনার কোচ মহল্লা রয়েছে, যে মহল্লাটা খুবই নান্দনিক। চলুন এবারে আমরা সেই যে কোচেদের মহল্লাটা রয়েছে ওখানে যাই এবং ওখানকার যে পরিবেশ রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক মন্দির থেকে বেরিয়ে এলাম, মন্দিরে দিদিরা আমাদেরকে অনেক অনুরোধ করলো মানে তাদের যে আজকের ওই খিচুড়ি খাওয়ার জন্য। তো যাই হোক আমরা অন্য যে পাড়াটা রয়েছে কোচ মহল্লা সেই মহল্লায় যাব। যাওয়ার আগে আমাকে আয়নাল ভাই চা খাওয়াবে, এখানে দুধ চা, গাভীর দুধের চা। তো এখানে আসার পর মানে একটা অদ্ভুত দৃশ্য দেখে মানে আমি দাঁড়িয়ে পড়লাম এবং খুবই ভালো লাগলো। এই যে দেখুন একটি শিশু মানে ঘুমোচ্ছে এবং একটা দোলনার মধ্যে ঝুলছে, আর তার মুখটা দেখুন কত সুন্দর এবং একদম হাস্যোজ্জ্বল রয়েছে তার মুখ। এটা দেখে মানে আসলে আমার অন্তরটা নড়ে উঠলো যে এরকম নিবিড় ঘুম একমাত্র শৈশবে শিশুরাই ঘুমাতে পারে, বড় হয়ে গেলে আর এভাবে নিশ্চিন্তে ঘুমানো যায় না। তাই তো খালা নাকি? তখন আর ঘুম থাকে না, ঘুম হারাম হয়ে যায়। তো চা বানাচ্ছে দর্শক, চা খেয়ে আমরা পাশের যে আরো কোচ মহল্লাটা রয়েছে সেখানে যাব। আপনি কি খাচ্ছেন? এটা আমাদের খাওয়ার পারমিশন নাই না, এটা মুরব্বীরা খায়। আচ্ছা 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 দর্শক, এই যে রাস্তা অনেক দুর্গম ছিল পাহাড়ের ভেতর দিয়ে, তো সেই রাস্তা ধরে কিন্তু আমরা যে আরেকটি কোচ মহল্লার কথা বলেছিলাম সেই মহল্লার ভেতরে এসে পড়েছি। এখান থেকেই শুরু এবং এখান থেকেই আপনার ভেতরে ঢুকলে কোচেদের যে ঘরবাড়ি সেই ঘরবাড়ি। এই যে তো এখানে দেখছি বেশ কর্মব্যস্ত রয়েছে মানুষ। চলুন এগোই দেখি। দর্শক এই মহল্লার ভেতরে ঢুকতেও চোখে পড়লো মাটির ঘর। দেখুন এই যে কোচেদের মাটির ঘরগুলো মানে নান্দনিক অনেক, এবং এটা আমি বারবার বলি, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি অপরূপ সুন্দর। তো এক কোচ দিদি বললো এটা নাকি তাদের পাখির বাসা। তো এই দিক থেকেও রয়েছে মানে তারা যদিও সেটা মজা করে বলেছে, কিন্তু আসলে মাটির ঘরগুলো সত্যি সুন্দর হয়ে থাকে। এই যে এদিক থেকেও বেশ নান্দনিক পরিবেশ, গোছানো। এখানে আপনার গবাদি পশু পালন করছে এবং ভেতরে দেখুন কত শান্ত এবং নীরব একটা পরিবেশ। আর এইগুলো এই যে আপনার এই যে ঘরটা ছোট্ট, এটা রান্নাঘর। তো এখানে আসার পর দেখলাম যে এই জনপদে এখন ধান কাটা শুরু হয়েছে। এক দাদা দেখলাম ধান এখানে গোছাচ্ছে। এই যে দাদা, ধান কি এখন মোটামুটি সবারই উঠতে শুরু করে দিছে তাই না? হ্যাঁ, এটা আপনারই? না, আমার বিয়ে হয়ে গেল। ও আচ্ছা, মানে আপনি কাজ করছেন তাই তো? এটা কি ধান? সবাই তো শুনছি সেন্টু পাইজন। সেন্টু পাইজন, সেন্টু পাইজন একেবারে চতুর্দিকে ছেয়ে গেছে দেখা যায়। ফলনটা ভালো হয় তাই না সেন্টু পাইজনের? চলে আর কি তাই না? ওই জন্যই আর কি মানুষ সেন্টু পাইজনটা করে। দর্শক বলতে ভুলে গেছি, এই দিদি মনে করিয়ে দিল। এটা কি কি দিদি, এটা জাল নাকি? জাল। এটা কি মানে আপনার মাছ ধরার জাল নাকি অন্য কোনো জাল? ও, বেড়া দেওয়ার জাল। আচ্ছা, এই দিদি কিন্তু আমাকে মনে করিয়ে দিল এই যে ঝিনাইগাতি উপজেলার যে রাংটিয়া মানে আপনার গ্রামটা, মানে শুধু রাংটিয়া নয় পুরো ঝিনাইগাতি একসময় নালিতা বাড়ির সাথে সংযুক্ত ছিল। দিদির কথাটা শুনে আমার মনে পড়লো আর কি। মানে নালিতা বাড়িটা ছিল মূলত আপনার নকলা এবং ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি এই তিনটাকে মিলিয়ে। তো পরবর্তীতে এই নালিতাবাড়ি কিন্তু তিনটে মানে আপনার থানা হয়ে গেছে, ঝিনাইগাতি, নকলা এবং নালিতাবাড়ি। তো সেই কথাটা একটু আপনাদেরকে জানালাম এই কারণেই যে মানে
মনে পড়লো আর কি সীমান্তবর্তী জনপদের কথা। তো দেখুন এই যে এদিক থেকেও মানে আপনার কোচেদের বাড়িঘর রয়েছে। আমি যখনই এই ধরনের গ্রামে আসি, বিশেষ করে আদিবাসীদের যারা কোচ রয়েছে কিংবা গারো প্রভৃতি, তাদের বাড়িতে এরকম মানে আপনার তুলসী গাছ থাকে। দেখুন, খুবই তুলসী একটা ঔষধি গাছ, এটা অনেক রোগের জন্য ব্যবহৃত হয় এবং এটা বাড়িতে যারা লাগায় এবং এখানে যারা মানে আপনার ধর্ম উৎসব পালন করে, ধর্মীয় যে উৎসব, সেই উৎসবেও তুলসী পাতাটা কিন্তু ব্যবহৃত হয়। এই যে দেখুন, এখানেও কিন্তু রাধাকৃষ্ণের একটা ছোট্ট মন্দির রয়েছে, মন্দিরের পাশ দিয়েই কিন্তু এই তুলসী গাছগুলো লাগানো হয়েছে এবং এইটা কিন্তু নান্দনিকতা অনেক বাড়িয়ে দেয় বাড়ির। এই দেখুন, মানে আরও সুন্দর সুন্দর এখানে মাটির ঘর। তো গ্রামীণ জনপদের দর্শক, এই যে আদিবাসীদের সংস্কৃতি, সেটা কিন্তু আসলেই আমাদের জন্য মানে ভীষণ একটা বড় পাওনা বলা যেতে পারে। এবং শেরপুরকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তাহলে বলতে হবে যে মানে এই যে মুসলমানরা যারা এখানে এখন বর্তমানে রয়েছে, তারা কিন্তু মানে অনেক পরে এসছে। এই জনপদটা মূলত গারো, হাজং, কোচ, ডালু, বানাই, মর্গান প্রভৃতি আদিবাসীদেরই। কিন্তু সময়ের সাথে সাথে মানে আপনার ওই যে 1937 সালে যখন আন্দোলন হয়, টঙ্ক প্রথা আন্দোলন, তারপরে হাতিখেদা আন্দোলন এবং তারপরে পরবর্তীতে 1964 সালে আপনার যে বিশেষ করে দাঙ্গাটা হয় এবং মুক্তিযুদ্ধ, সব কিছু মিলিয়ে মানে আপনার এখানে এই দ্বন্দ্বগুলোর মধ্যে দিয়েই মুসলমানদের আগমন ঘটে এই জনপদে এবং তারপর থেকে কিন্তু মুসলিমরা এখানে বসতি গাড়ে। তো এই অংশে কিন্তু আবার সেই সময় থেকেই বলা যেতে পারে যে আপনার আদিবাসীদের যে মানে আপনার যে সম্প্রদায়টা, সেটা কিন্তু অনেকখানি কমতে থাকে। তো তারপরেও আমি যেটা বলতে চাইছিলাম, মূল বক্তব্যটা সেটা হলো, আদিবাসীদেরকে বাদ দিয়ে, আদিবাসী সংস্কৃতিকে বাদ দিয়ে মোটা দাগে আপনার এই শেরপুর জনপদের সংস্কৃতিকে ব্যাখ্যা করা কিংবা সেটাকে দেখানো আসলে একেবারে পসিবলই না, এটাকে মানতে হবে। তো প্রিয় দর্শক, আজকের রাংটিয়া পর্বটা এখানেই শেষ করব। প্রত্যাশা করি এখানকার যে আদিবাসীদের সংস্কৃতি এবং তাদের যে বাড়িঘর এবং তাদের যে গ্রামীণ যে সৌন্দর্য, নান্দনিকতা, সব কিছু মিলিয়ে আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আপনারা কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই এবং আরও ভালো ভালো কাজ করার আগ্রহ মানে জেগে ওঠে। আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের এই চ্যানেলটা, সাবস্ক্রাইব করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাই যে আমাদের পরিবারটা আরও বড় হোক। তো আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল।